দেশের স্থিতিশীলতা নষ্টে তৎপর বিশেষ গোষ্ঠী। অভিযোগ, বিএনপির গণভোটের রায় বাস্তবায়নে আরেকটি লড়াইয়ের প্রস্তুতির আহ্বান জামায়াতের। বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল করলে ছাড় নয়, হুঁশিয়ারি বিএনপির। শিক্ষার্থীদের বিরুদ্ধে ছাত্র দলকে লেলিয়ে দেওয়ার অভিযোগ জামায়াতের। হামের ছোবলে প্রাণ গেল 7 জনের। টিকা না পাওয়ায় 2 বছরের নিচে বেশিরভাগ শিশুর মৃত্যু। উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা। ছোট হচ্ছে পাম্পের লাইন, জ্বালানিতে কিছুটা স্বস্তি। তেলের দাম বৃদ্ধির প্রভাব ভোক্তা পর্যায়ে না পড়ার দাবি বাণিজ্য মন্ত্রীর। দেশের কয়েকটি অঞ্চলের উপর দিয়ে বইছে মাঝারি তাপপ্রবাহ। গরমের অস্বস্তির আগুনে ঘি ঢালছে লোডশেডিং। সহসায় কমছে না তাপপ্রবাহ। এবং রাতে পাকিস্তান পৌঁছতে পারে ইরানি প্রতিনিধি দল। একটি ভালো চুক্তিতে পৌঁছানোর বড় সুযোগ তেহরানের সামনে, মন্তব্য মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর। দেখছিলেন নাসির সিনটেক্স গ্রুপ সংবাদ শিরোনাম। এবারে জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথেই আছি সালিহা পারভিন সাথী। ছাত্রদল কর্তৃক থানায় মব তৈরি করে শিবির ও ডাকসু নেতা এবং সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে ব্রিফিং করছে। যুক্ত হচ্ছে সেখানে। একটা ভুল রাজনীতি শুরু করেছেন। এটা জুলাই পরবর্তী বাংলাদেশ, জুলাই পরবর্তী ক্যাম্পাস। আপনারা যতবার গেস্ট রুম গণরুম ফিরে আনার জন্য হল দখল করার চেষ্টা করবেন, আমরা ততবার 17 জুলাই ছাত্রলীগকে কিভাবে আমরা হল ছাড়া করেছি সেটা আপনাদেরকে মনে করাই দিব। সংগ্রামী বন্ধুগণ, আমরা আরেকটি বিষয় বিস্ময়ের সাথে লক্ষ্য করছি। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কার পরামর্শে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বক্তব্য দিতে যে গুপ্ত শব্দের ব্যবহার করছেন। আমরা মনে করছি তিনি আওয়ামী লীগের এজেন্টদের ফাঁদে পড়েছেন। আওয়ামী লীগের এজেন্টরা তার মাধ্যমে, তার মুখ থেকে গুপ্ত শব্দ বলার মাধ্যমে তাকে লন্ডনে 17 বছর নির্বাসিত থাকার সেই কথা বারংবার স্মরণ করে দিতে চাচ্ছে। তারেক রহমানের আশেপাশে যারা আছে তারা মুখে মুখে তারেক রহমানকে নেতা মনে করলেও তাদের অন্তরে তাদের নেতা শেখ হাসিনা। তারা এসবের মাধ্যমে আপনাকে পুনর্বার লন্ডনে পাঠানোর ষড়যন্ত্র করছে। আপনারা যদি এখনো সচেতন না হন, আমরা আপনার উপর আস্থা রাখতে চাই। আপনি আগামী 5 বছর বাংলাদেশকে নেতৃত্ব দিবেন। ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ লড়াই আপনি ভিকটিম ছিলেন। আপনার প্রতি আমাদের সহমর্মিতা আছে, আপনার প্রতি আমাদের সহানুভূতি আছে। কিন্তু আপনার উপরও যদি আওয়ামী লীগের ভূত সওয়ার হয়, সেই ভূত কিভাবে তাড়াতে হয় ছাত্র শিবির সেটা খুব ভালো করেই জানে। পহেলা মে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক মহাসমাবেশ করবে বিএনপি। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মে দিবসের কর্মসূচি নিয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এটা শুধু ঢাকা মহানগরে, আশেপাশের জায়গা থেকে আমাদের লোকরা আসবে শ্রমিক আন্দোলনে। প্লাস যেহেতু আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধান অতিথি, মহাসচিব বিশেষ অতিথি, এখানে তো ন্যাচারালি আমাদের দল অঙ্গ দলের লোকরা আরো অন্যান্য তারাও আসবে। কাজে আল্লাহর মেহেরবানি আমরা আশা করছি যে একটা বিশাল সমাবেশ সেদিন অনুষ্ঠিত হবে। এনসিপিতে যোগ দিয়েছেন বহিষ্কৃত যুবদল নেতা ও ঢাকা 7 আসনের স্বতন্ত্র প্রার্থী ইসহাক সরকার। এছাড়া দলটিতে যোগ দিয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি ও অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনি। শুক্রবার বিকেলে রাজধানী কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন তারা। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এনসিপির ছায়াতলে স্থানীয় সরকার নির্বাচনে তরুণদের জয় জয়কার হবে। এনসিপিতে আবারও নতুন জোয়ার। শুক্রবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন বহিষ্কৃত যুবদল নেতা ইসহাক সরকার, শেরেবাংলাইকে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল, ফ্লোরা, অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনি ও কন্টেন্ট ক্রিয়েটর মনিরুজ্জামান কাফি। সদ্য যোগ দেওয়া নেতারা বলেন, এনসিপির হাত ধরেই মিলবে প্রকৃত গণতন্ত্র ও জনতার মুক্তির পথ। এই এনসিপির মাধ্যমেই এই দেশের জনগণ একমাত্র নিরাপদা থাকবে, এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা হবে এই এনসিপির মাধ্যমেই। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে ছাত্রলীগের কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ। গণতন্ত্রকে যারা বিনষ্ট করছে
তাদের অতীত স্মরণ করার পরামর্শ দেন নাসির উদ্দিন পাটোয়ারি। যে ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে, আমরা বলবো একটি গণতান্ত্রিক ক্যাম্পাসের জন্য আমরা আজীবন যুদ্ধ করেছিলাম, ভবিষ্যতে আমাদের লড়াইটা থাকবে। যদি কেউ গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার জন্য যদি কোনো প্রচেষ্টা চালায়, আমরা ইনশাআল্লাহ রাজপথে ঐক্যবদ্ধভাবে থাকব। আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ যেভাবে সন্ত্রাসের রাজত্ব ক্যাম্পাসগুলোতে কায়েম করেছিল এবং আবারও ক্যাম্পাসগুলোতে মেধা এবং যোগ্যতার রাজনীতির বিপরীতে সন্ত্রাস এবং দখলদারির রাজনীতি ফিরে আসছে। নতুন বা পুরনো স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার চেষ্টা হলে জনগণ আবার ঐক্যবদ্ধ হবে বলে হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। বিশ্ববিদ্যালয়গুলোতে আবারও পেশি শক্তির রাজনীতি, ক্ষমতার যে রাজনীতির দাপট সেটি আবার নতুন করে তৈরি হচ্ছে। ফ্যাসিবাদ বা নতুন কোনো স্বৈরতন্ত্র বা পুরনো স্বৈরতন্ত্রকে টিকিয়ে রাখার চেষ্টা হলে জনগণ আবারও সংগঠিত হবে। এ সময় সবাইকে স্থায়ী সরকার নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ারও আহ্বান জানান তিনি। তারুণ্যের শক্তির জয় জয়কার হবে এবং সেটা এনসিপির সমর্থনই হবে। আপনারা সারা দেশে নির্বাচনের প্রস্তুতি নিন। পার্থ সাহা, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের স্থিতিশীলতা নষ্ট করতে একটি বিশেষ শ্রেণী অপতৎপরতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ে মির্জা রুহুল আমিন মিলনায়তনে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক ও বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরো বলেন, দেশে তেলের কোনো সংকট নেই, কিছু মানুষ অনৈতিকভাবে ব্যবসা করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে যা দেশের জন্য ক্ষতিকর। এ সময় জনগণকেও সজাগ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। হঠাৎ করে একটা দুর্ভোগ এসে গেছে, দুর্যোগ। ইরান আমেরিকার মধ্যে যে যুদ্ধ ইসরায়েলে, সেই যুদ্ধ বিশ্বকে আপনার ক্ষতিগ্রস্ত করেছে। আমরা বাংলাদেশে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের এখানে তেলের দাম বেড়ে গেছে। গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিশ্রাম নেবে না বিরোধী দল, আর এই জন্য আরেকটি লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির। আর 11 দলের শীর্ষ নেতারা বলছেন, জনগণের সাথে গাদ্দারি করে বেশি দিন টিকে থাকতে পারবে না এই সরকার। দেশ কখনো বাকশাল ও জিয়াতন্ত্রের দিকেও ফিরে যাবে না। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফতে মজলিসের সমাবেশ। এতে যোগ দিয়ে 11 দলের নেতারা অভিযোগ করেন, বিএনপি গণভোটের রায়কে বাস্তবায়ন চায় না। হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, জনরায় বাস্তবায়িত না হলে আরেকটি মুক্তিযুদ্ধ হবে। তারা যতদিন পর্যন্ত সংস্কার বাস্তবায়ন শেষ না করে, ততদিন পর্যন্ত আমাদের রাস্তায় যে সংগ্রাম আমরা শুরু করেছি এটা অব্যাহত থাকবে। গণভোটের রায় হচ্ছে চূড়ান্ত রায়। সুতরাং গণভোটের মাধ্যমে বাংলাদেশের মানুষ নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে ঘোষণা দিয়েছে, যদি সেই রায় বাস্তবায়ন করানো হয়, আবার 71-এর মতো মুক্তিযুদ্ধ হবে। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণভোটের রায় উপেক্ষা করলে বিএনপি সরকারকেও ফ্যাসিবাদের মতো পরিণতি ভোগ করতে হবে। গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। গণভোটে 70% মানুষ হ্যাঁ পক্ষে, সরকার যদি গায়ের জোরে 2/3 জোরে গণভোটের গণরায়কে উপেক্ষা করে, তবে তার পরিণতিও পুরনো ফ্যাসিবাদের কায়দায় হতে হবে। জামায়াত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত জীবন যাবে, কিন্তু মাথা নত করবো না ইনশাআল্লাহ। সাথে যারা বেঈমানি করবে তাদেরকে ছাড় দিয়ে কথা বলা হবে না। বিড়ালের মতো বাঁচতে চাই না, 100 বৎসর 1000 বছর সিংহের মতো বাঁচতে চাই 1 সেকেন্ড। আধিপত্যবাদের কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না, সব কিছুকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে ইনশাআল্লাহ। সবাইকে আবারও আরেকটি অনিবার্য লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক পরবর্তী কর্মসূচির ঘোষণা দিয়ে বলেন, অতীতের সব আন্দোলন ধারণ করে জুলাই বিপ্লব, তাই জুলাইকে অস্বীকার করার সুযোগ নেই। এটি আমাদের সর্বশেষ কর্মসূচি নয়, আজ হলো আমাদের গণভোটের রায় বাস্তবায়নের জন্য কর্মসূচির যাত্রা শুরু। এই কর্মসূচি নিয়ম হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা।
দেশে কমছে না হামের প্রকোপ। 24 ঘন্টায় হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে 7 শিশুর। এছাড়া হাসপাতালে ভর্তি হয়েছে 1387 শিশু, এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে কিটের তীব্র সংকটে ব্যাহত হচ্ছে হামের সঠিক পরীক্ষা ও শনাক্তের কাজ। এতে প্রকৃত চিত্র আড়ালে থেকে যাওয়ায় কঠিন হয়ে পড়বে রোগ নিয়ন্ত্রণ, এমন শঙ্কা বিশেষজ্ঞদের। মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে গাজীপুর থেকে এসেছে এই পরিবারটির 2 শিশুই হামে আক্রান্ত। প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে হামে আক্রান্তদের নিয়ে হাসপাতালে আসছেন অভিভাবকরা। হামে সংক্রমণ ছড়িয়েছে দেশের বেশিরভাগ জেলায়। প্রতিদিনই হাম ও উপসর্গ নিয়ে মারা যাচ্ছে গড়ে 5 শিশু। এদিকে হাম শনাক্তে সারা দেশের নমুনা পাঠানো হচ্ছে রাজধানীর মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ল্যাবরেটরিতে। প্রতিদিন 300 থেকে 400টি নমুনা পরীক্ষা করার সক্ষমতা থাকলেও কিট স্বল্পতার কারণে সেখানে মাত্র 120টি পরীক্ষা করা সম্ভব হচ্ছে। এতে রোগের প্রকৃত পরিস্থিতি আড়ালে পড়ে যাচ্ছে বলে মনে করেন চিকিৎসকরা। খুব যে তীব্রতর রোগী আসতেছে তা না, কিছু ওই হিসাবেও কিছুটা কমেছে তীব্রতা। বেশিরভাগই আসে যে এত খারাপ আসছিল সেই সময়টায় যে আমাদের ল্যাবরেটরির জন্য যে আমি তার নমুনাটা নিব এটা নেওয়া সম্ভব হচ্ছিল না। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সময় মতো পরীক্ষা না হলে সঠিক রোগ নির্ণয় এবং নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। আইপিএস তো সাধারণত এতগুলো টেস্ট করার কথা না, এতগুলো টেস্ট এসে পড়েছে, তাকে আপনি সেই সরবরাহ করবেন না, তাহলে সেটা কোন আইনে করবেন, কোন বিধি বলে করবেন, টাকা বরাদ্দ কে করবে? বিদেশ থেকে যদি আপনি এই সরঞ্জাম আনেন, যদি আপনি নিজে দেশে জরুরি পরিস্থিতি না বলেন তো তারা জরুরিভাবে দেবে না, কারণ অনেকে সেখানে রিকুইজিশন দিয়েছে, তারা সিরিয়ালি আনবে। তাহলে ওটা যদি আপনি 7 দিনের মধ্যে আনতে হয় তাহলে বলতে হবে বাংলাদেশ সরকার এই বিষয়ে জরুরি পরিস্থিতি বিবেচনা করছে, এবং জরুরি পরিস্থিতি হলে আপনি আন্তর্জাতিক সহযোগিতাও চাবেন। যদিও কিট সংকট নিরসনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সরকার। আমরা চেষ্টা করছি যাতে আমরা এই পুরো সিচুয়েশনটাকে ম্যানেজ করতে পারি। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশের 58 জেলায় ব্যাপকভাবে ছড়িয়েছে হামের সংক্রমণ। টিকা না পাওয়ায় 2 বছরের নিচে উপসর্গ নিয়ে বেশিরভাগ শিশুর মৃত্যু হচ্ছে, এমন তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। সংক্রমণ সবচেয়ে বেশি ঢাকা শহরে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে ঢাকায় এখন পর্যন্ত রোগীর সংখ্যা অন্তত 8,263 জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী, সেখানে রোগীর সংখ্যা 3,747 জন। আক্রান্তদের 79%ই 5 বছরের নিচের শিশু। হাম সম্পর্কিত মৃত্যুর ঘটনায় একে জাতীয় পর্যায়ে উচ্চ ঝুঁকি হিসেবে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রাজধানীতে পাম্পের সামনে দীর্ঘ লাইনে বিড়ম্বনা ও কষ্ট কিছুটা কমেছে। যেখানে কয়েকদিন আগেও তেলের জন্য কাটাতে হতো দিন রাত, এখন সেখানে 1.5 থেকে 2 ঘন্টাতেই মিলছে জ্বালানি। কমেছে লাইন, বদলাচ্ছে দৃশ্য, একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পাচ্ছেন চালকরা। এক সময়ের লম্বা লাইন, ক্লান্ত চোখে অপেক্ষা আর অনিশ্চয়তায় ভরা দীর্ঘ সময়। জ্বালানি তেলের জন্য এটাই ছিল বাস্তবতা। এখন বদলাতে শুরু করেছে সেই চিত্র। রাজধানীর বিভিন্ন পাম্পে আগের মতো আর নেই ভিড়। ইউরেকা ও ট্রাস্ট ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে গাড়ির চাপ কমেছে, ছোট হয়েছে লাইন। প্রায় 20-30টা বেশি মোটরসাইকেল নাই যদি আমরা কম্পেয়ার করি। আলহামদুলিল্লাহ আগের চেয়ে ইমপ্রুভ হয়েছে আর কি। সব পাম্পে এখন তেল অ্যাভেলেবল আছে, পাচ্ছে মানুষ। মানে সকাল 8টায় আমি সিরিয়াল দিতাম, রাত 8টায় তেল পাইতাম, তো এখন তো 2 ঘন্টার মধ্যে পাওয়া যাচ্ছে। মানে সিরিয়াল বললে নাই বললে চলে। যেখানে 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত অপেক্ষা ছিল নিয়ম, সেখানে এখন 1.5 থেকে 2 ঘন্টার মধ্যেই মিলছে জ্বালানি। স্বস্তি ফিরেছে, তবে পুরোপুরি নয়। আগে তো 13 ঘন্টা 14 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করা লাগছে, এখন এই যে 2 ঘন্টা হলো। মানে আগে তো দেখা যাচ্ছে 7 ঘন্টা 8 ঘন্টা লাইনে দাঁড়াও তেল পাওয়া যায় না, কিন্তু এখন দেখা যাচ্ছে আমি 1 ঘন্টাতে পাচ্ছি আর কি। সো এটা মনে হচ্ছে সামনের সপ্তাহ থেকে আরো কিছুটা কমে যাবে। চালকরা বলছেন সরবরাহ কিছুটা বাড়াতেই কমেছে এই ভোগান্তি, তবে আশঙ্কাও আছে এই স্বস্তি কতদিন থাকবে। আশা করি সামনের দিনগুলো আরো ভালো হবে। 40 মিনিটসে পেয়েছি, অনেক খুশি। আগের তুলনায় একটু চাপ কম আজকে। আমরা সরকারের কাছে আবেদন যেন এটা খুব শিগগিরই সমাধান করে দেয়। তেলের টেকসই সরবরাহই পারে এই স্বস্তিকে স্থায়ী করতে, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। অপরিশোধিত জ্বালানি তেল আমদানিতে অতিরিক্ত ব্যয়ের প্রভাব ভোক্তা পর্যায়ে পড়বে না বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সিলেটের বাসিয়া খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। যে দামে বাইরে থেকে ডিজেল আনি বা অন্য পেট্রোলিয়াম জাত পণ্য আনি, সেটি থেকে সরাসরি ভোক্তার জন্য কনসার্ন যেটা, ভোক্তার সাথে সম্পর্কিত যেটা, যে এইখানে খুচরা মূল্য কি সেটি। তো পাম্প থেকে আপনি ডিজেল পাচ্ছেন 115 টাকা, বাড়তি মূল্যে আসলেও সেই অভিজ্ঞতাটা
সরকার তার বিভিন্ন টুলসের মাধ্যমে ধারণ করে সেই শখটা দেশের বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ, যার প্রভাব পড়েছে জনজীবনে। গরমের অস্বস্তিতে আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো প্রভাব ফেলছে অনিয়ন্ত্রিত লোডশেডিং। আবহাওয়া অফিস বলছে চলমান এ তাপপ্রবাহ থাকবে আরও 2-1 দিন। গরম থেকে একটু স্বস্তি পেতে লেকের পানিতে আবগাহনে শিশু কিশোর আর শ্রমজীবী মানুষ, যদিও তাতেও আছে বাধা। গরম তো অনেক বেশি, গোসল করলে তো একটু শান্তি লাগে। গরমের জন্য রিস্কে মিস্কে চালাই, এখানে গোসল দিতে আসি, আমরা গোসল দিতে পারি না মামা, করতে দেয় না মামা, এখন তো বন্ধ করে দিচ্ছে। তারপর আমাদের আসি কি না পেরে ডুব দিই, জোর করে আসি। খেটে খাওয়া মানুষ যারা সবচেয়ে বেশি ভুক্তভোগী, পরিবার পরিজন নিয়ে তারা আশ্রয় নিয়েছে গাছের ছায়ায় অথবা লেকের পাড়ে। 100 ডিগ্রি গরম, পানি কোথায় পাবো আমরা? ঢাকা শহর কোথায় পাতা পাবো? আমাদের কেউ পানি দিব? গোসল করতে হলে 5 টাকা লাগে। মরার উপর খাড়ার ঘা অনিয়ন্ত্রিত লোডশেডিং, জ্বালানি সংকটে, বিদ্যুৎ বিভ্রাটে সেই কষ্ট বেড়েছে বহুগুণ। এমনি তো লোডশেডিং হয়, তারপর যদি লোডশেডিং এর মাত্রা বেড়ে যায় জনগণ আর জনদুর্ভোগ হবে। আমাদের সাধারণ জনগণ আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে, যারা টুকটাক ছোট্টখাটো ব্যবসা বাণিজ্য করে তাদের মানে কারখানাগুলো বন্ধ হয়ে যাবে। প্রচুর গরম, গরমে লেগে তো বাসা থাকেই যায় না, এই যে হাতি জেলায় বলেছি গরমের লাগে। আবহাওয়াবিদরা বলছেন দেশের আবহাওয়ায় জলীয় বাষ্পের আধিক্য ও লু হাওয়ার প্রভাবে বেড়েছে তাপমাত্রা। বাতাসের গতিবেগ অনেক কম, সূর্যের উজ্জ্বল কিরণকাল বা সূর্যের আলোর প্রাপ্যতা বেশি এবং জলীয় বাষ্পের পরিমাণও বেশি আছে। সেই কারণে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। প্রায় 21টি জেলায় বিদ্যমান তাপপ্রবাহ এটি আরও 1 থেকে 2 দিন স্থায়িত্ব লাভ করতে পারে। শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী 96 ঘন্টা সিলেট ও ময়মনসিংহ বিভাগের বেশিরভাগ জায়গায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা। জ্বালানি মূল্য বৃদ্ধির এখনো তেমন প্রভাব পড়েনি রাজধানীর কাঁচা বাজারে। কিছুটা কমেছে সোনালী মুরগি, গরুর মাংস সহ বেশ কিছু পণ্যের দাম। তবে কিছু সবজি, মাছ ও আদা রসুনের দাম বেড়েছে। ক্রেতারা বলছেন সিন্ডিকেটের জন্য দাম বাড়ে জিনিসের। জ্বালানি তেলের সাথে বেড়েছে বাস ভাড়া, তবে বেশ কিছু নিত্যপণ্যের দাম গত সপ্তাহের থেকে অনেকটাই কম। ডিমের দাম স্থির, কমেছে সোনালী মুরগি ও গরুর মাংসের দর। তবে সবজি, মাছ সহ কিছু পণ্যের দাম এখনো বাড়তি। ডিমের দামের যে মূল্য ছিল বর্তমানে তাই আছে, এবং ব্রয়লার মুরগি যা ছিল বর্তমানে তাই আছে। আর সোনালিটা আগের তুলনায় একটু কমছে, আর লেয়ার মুরগিটা আপনার কেজিতে 20 টাকা বাড়ছে। গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকার মধ্যে। খাসি 1200, 1250, আর যেটা ছাগি এটা 1100, 1150। চাষের বেশিরভাগ মাছের দাম স্থিতিশীল থাকলেও বড় তেলাপিয়া ও পাঙ্গাস মাছের দাম 20 টাকা বেড়ে কেজি 220 টাকায় বিক্রি হচ্ছে। তবে ইলিশের দাম কেজিতে প্রায় 1000 টাকা কমেছে। বৈশাখের পরে মনে করেন কেজিতে 1000 টাকা করে কমছে। এখন মনে করেন 600 গ্রাম মাছ 2200 টাকা, 2300 টাকা। ক্রেতা যে বললো যে মাছের একটু দাম বেশি, হয়তো একটা বড় আছে একটু ছোট আছে, হয়তো বড়টার দাম জিগাইছে, মাছের দাম স্বাভাবিকই আছে। বেগুন 80 থেকে 120, করলা 60 থেকে 100, ঝিঙা 80, ঢ্যাঁড়স 60 এবং কাঁকরোল 120 টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজ বেড়ে 40 টাকা হলেও আলুর দাম কমে হয়েছে 20 টাকা কেজি। রসুন 180, আদা 160 ও কাঁচামরিচ 60 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। সবজি এখন বর্তমানে সব জায়গায় সেলও অনেক খারাপ, আর সবজির এখন সিজনাল, সামনে গরমের সবজি, তো এখন সব গরমের সবজি নামতেছে, এই জন্য সবজির বাজারে এখন অনেক দাম কমে গেছে। নিত্যপণ্যের বাড়তি দামের কারণে চাপে সাধারণ ক্রেতারা। তো এই সময়টার মধ্যে তোর বন্যা হয় নাই, কোনো কিছু দুর্যোগ হয়েছে, প্রাকৃতিক দুর্যোগে কি সব ধ্বংস হয়ে গেছে? এটা কিসের সিন্ডিকেট চলতেছে, কি সিন্ডিকেট সেটা এক উপর আল্লাহ জানে আর সরকার জানে। তরি তরকারি তো সবগুলাই 80 টাকা থেকে 100 টাকার কমে তো কোনো তরি তরকারি নাই। এটা সহনীয় ধরেন 50 টাকার মধ্যে হইলে ভালো হয়। তবে বাজারে অপরিবর্তিত আছে চাল ও ডালের দাম। মঞ্জুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। রাজশাহীতে কলেজ শিক্ষিকার সাথে অশোভন আচরণের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। তিনি দুর্গাপুরের জয়নগর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃহস্পতিবার মারপিটের ভিডিও ছড়িয়ে পড়ার পর শুক্রবার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে দলটি।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ইসলামী জলসার দাওয়াত দিতে দাউদকান্দি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষর কক্ষে যান জয়নগর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আকবর আলী। এ সময় তারা স্থানীয় মসজিদের উন্নয়নে কিছু অনুদান বা চাঁদা দাবি করেন। দৃশ্যটি পাশ থেকে ভিডিও করতে থাকেন ইংরেজি শিক্ষিকা আলিয়া খাতুন। নিষেধ করলে বাকবিতণ্ড শুরু হয়। এক পর্যায়ে শিক্ষিকা আলিয়া বিএনপি নেতাকে থাপ্পড় দিলে শিক্ষিকাকে জুতা পেটা করেন আকবর আলী। প্রথম দফা মারপিটের পর বিএনপি নেতা দলবল নিয়ে ফের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ও শিক্ষিকাকে মারধর করেন। এ সময় অন্তত 5 শিক্ষক আহত হন। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি জানিয়েছেন দুর্গাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চনন্দ সরকার। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্রে বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। এর আগে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ফোনে কথা বলেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তারা। সমস্যার সমাধান নিরবচ্ছিন্ন আলোচনার উপর জোর দেয় ইসলামাবাদ। অন্যদিকে পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টার প্রশংসা করেছে তেহরান। এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, একটি ভালো ও সময় উপযোগী চুক্তিতে পৌঁছানোই বড় সুযোগ রয়েছে ইরানের সামনে। শুক্রবার পেন্টাগনে এক যৌথ সংবাদ ব্রিফিংয়ে কথা বলেন তিনি। মিত্র দেশগুলোর জন্য হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে টোল মওকুফ করেছে ইরান। রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভস্তির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বলেন, নির্দিষ্ট কিছু দেশের জন্য এ বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। এদিকে বিশ্ব বাজারে আবারও বেড়েছে তেলের দাম। ব্যারেল প্রতি পৌঁছেছে $106। একই সাথে মার্কিন নৌ অবরোধের জন্য গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়ায় জ্বালানি সরবরাহ নিয়েও বাড়ছে উদ্বেগ। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড প্রায় 92% ভোট পড়েছে। জানে রীতিমতো তোলপাড় চলছে ভারতের রাজনীতিতে। হঠাৎ কেন এত ভোট? নির্বাচন কমিশনের বিশেষ তালিকা সংশোধন প্রক্রিয়ায় 91 লাখ নাম বাদ পড়ায় অনেক ভোটারের মাঝে ছড়িয়েছে নাগরিকত্ব হারানোর আতঙ্ক। অস্তিত্ব রক্ষায় এই সংকটই কি ভোটে আগ্রহী করেছে সাধারণ মানুষকে? পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট। কলকাতার কেন্দ্রগুলোতে দেখা যায় দীর্ঘ লাইন। লক্ষ্য একটাই, নিজের ভোটাধিকার প্রয়োগ। কিন্তু এবার যেন তারা একটু বেশি। কারণটা লুকিয়ে আছে নির্বাচন কমিশনের একটি বিশেষ সিদ্ধান্তে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SIR প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে এক ধাক্কায় বাদ দেওয়া হয়েছে প্রায় 91 লাখ মানুষের নাম। আর এতেই মোট ভোটারের সংখ্যা কমে যাওয়ায় ভোটের শতাংশের হার গাণিতিকভাবেই 1 লাফে পৌঁছে গেছে 92% ঘরে। শুধু পরিসংখ্যানের খেলা নয়, নেপথ্যে আছে তীব্র রাজনৈতিক মেরুকরণও। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই নির্বাচনকে দেখছে অধিকার রক্ষার লড়াই হিসেবে। ভোটার তালিকা থেকে নাম বাদ দেয়া নিয়ে অভিযোগের তীর খোদ কেন্দ্রের দিকে। অন্যদিকে বিজেপির দাবি অনুপ্রবেশ ঠেকাতেই এই SIR প্রক্রিয়া। দুপক্ষের এই পাল্টাপাল্টি প্রচার আর নাগরিকত্ব হারানোর আতঙ্ক সাধারণ মানুষকে বাধ্য করেছে বুথে যেতে। এমনকি কাজের খোঁজে অন্য রাজ্যে পাড়ি জমানো মানুষও সব ফেলে ছুটে এসেছে নিজের এলাকায়। পাশাপাশি ভোট অবাধ করতে এবার নজিরবিহীন পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন। মাইক্রো অবজারভার ও জুডিশিয়াল অফিসার নিয়োগ সহ কড়া নিরাপত্তায় এবার নির্ভয়ে ভোট দিতে পেরেছেন সাধারণ মানুষ। প্রথম দফার এই হাই ভোল্টেজ ভোটের পর এখন সবার নজর আগামী 29 এপ্রিলের দিকে। ওই দিন ভোট হবে কলকাতা সহ 142টি আসনে। জয় রায়, DBC নিউজ ডেস্ক। সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল। রাজশাহী স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল 9:30টায়। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জয় তুলে নিয়ে 1-0 এগিয়ে যায় বাংলাদেশের মেয়েরা। তবে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটারদের ব্যর্থতায় সুযোগ নিয়ে ম্যাচ জিতে সিরিজের সমতা আনে লঙ্কান মেয়েরা। তাই সিরিজ জিততে হলে আরও সতর্ক হয়ে পারফরমেন্স করার কোনো বিকল্প নেই নিগার সুলতানা জ্যোতিদের। বোলারদেরও রাখতে হবে ধারাবাহিক পারফরমেন্সের প্রমাণ। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।